একটা জানাজা, 2 কোটিরও বেশি মানুষের ঢল। পুরো ইরান থমকে দাঁড়িয়েছে, কিন্তু এই বিশাল জনসমুদ্রের মধ্যে একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে পুরো বিশ্ব। সেই মানুষটি হলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। তিনি কি আছেন সেখানে নাকি নেই? যদি থাকেন তাহলে কোথায় লুকিয়ে আছেন? আর যদি না থাকেন তাহলে একজন ছেলে কি সত্যি তার বাবার শোকযাত্রায় অনুপস্থিত থাকতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে এমন কিছু তথ্য যেগুলো পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ফিরে যাওয়া যাক 28 ফেব্রুয়ারিতে। সেদিন ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি রাত নেমে এসেছিল। আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণে প্রায় 30টি বোমা আঘাত হানে সরাসরি আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন এবং কার্যালয়ে। সেই হামলা শুধু ইরানের সর্বোচ্চ নেতাই নিহত হননি, তার সাথে প্রাণ হারিয়েছে তার স্ত্রী, একজন কন্যা, একজন জামাতা, একজন পুত্রবধূ, একজন পুত্রবধূ এবং একজন নাতনি। একটি পরিবারের প্রায় অর্ধেক সদস্য এক রাতে মুছে দেওয়া হয়েছে মানচিত্র থেকে, কিন্তু 4 জন বেঁচে গেলেন। 4 ছেলে, মোস্তফা, মোস্তবা, মাসুদ এবং মাইসাম খামেনি। সেই ভয়াবহ রাতের পর থেকে 4 মাস কেটে গেছে। এই 4 মাসে ইরানের একটা অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো পুনর্গঠিত হয়েছে, সামরিক কাঠামো নতুন করে সাজানো হয়েছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঘটেছে সেটা হলো ক্ষমতার হস্তান্তর। আলী খামেনির উত্তরাধিকারী হিসেবে তার দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু তিনি পুরো 4 মাসে মোস্তফাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। তিনি কোথায় আছেন, কিভাবে দেশ পরিচালনা করছেন, তার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হচ্ছে, সবকিছুই রাখা হয়েছে চরম গোপনীয়তায়। আর এখন তার বাবার জানাজায়। এই জানাজা কোনো সাধারণ অন্ত্যেষ্টিক্রিয়া নয়, এটা ইরানের ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশগুলোর একটি। তেহরান থেকে শুরু করে কোম, তারপর ইরাকের নাভাস ও কারবালা হয়ে শেষ হবে মাসাদে। বিভিন্ন শহরে এই শোকযাত্রার 2 কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছে। আর এই বিশাল জনস্রোতের মধ্যেই ইরানের সমস্ত ক্ষমতাধর ব্যক্তি উপস্থিত। রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী, সেনাপ্রধান, রেভলিউশনারি গার্ডের শীর্ষ কর্মকর্তা, সবাই। কিন্তু মোস্তফা কোথায়? তার ব্যাপারে নীরবতা। তেহরানে যখন আলী খামেনির তাবুত বের করা হলো তখন প্রথমবারের মতো 3 ভাইকে একসাথে দেখা গেল। মোস্তফা, মাসুদ এবং মাইসাম 3 জনই তাদের পিতার কফিনের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন, দোয়া পড়ছিলেন, শ্রদ্ধা জানাচ্ছিলেন। ইরানের সরকারি টেলিভিশনে তাদের ছবি সম্প্রসারিত হলো। কিন্তু চতুর্থ ভাই, যিনি এখন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তার কোনো ছবি কোথাও নেই, কোনো ফুটেজ নেই, কোনো সরকারি নিশ্চিতকরণও নেই। প্রথম থেকে পরিকল্পনা ছিল মোস্তফা এই জানাজায় আসবে না। ইরানের রেভলিউশনারি গার্ড করে নিজেই তাকে এই শোকযাত্রায় অংশ নিতে নিষেধ করেছিলেন। কারণটা স্পষ্ট, ইসরায়েলের ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাদের পরবর্তী লক্ষ্য ইরানের নতুন সর্বোচ্চ নেতা। যে হামলায় আলী খামেনিকে হত্যা করা হয়েছে, সেই একই ধরনের হামলায় যে মোস্তফার ওপর হতে পারে, এটা কোনো অনুমান নয়, এটা হচ্ছে বাস্তবিক হুমকি। 2 কোটির মানুষের ভিড়ে একজনকে লক্ষ্য করে হামলা চালানো কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিশেষ করে যখন আক্রমণকারী পক্ষের কাছে থাকে বিশেষ নজরদারি, স্যাটেলাইট, ড্রোন প্রযুক্তি, গোয়েন্দা তথ্যের বিশাল নেটওয়ার্ক। কিন্তু এরপরই ঘটল সেই ঘটনা যেটা পুরো হিসাবটাকে ওলটপালট করে দিল। ডোনাল্ড ট্রাম্প একটি সাক্ষাৎকার দিলেন। এক্স প্ল্যাটফর্মে কথা বলতে গিয়ে তিনি বললেন, এই মুহূর্তে ইরানের সবাই ওই জানাজায় রয়েছে। আমরা চাইলে একটি মাত্র হামলায় সবাইকে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা সেটা করব না, কারণ তাহলে আলোচনা করার মতো কেউ আর থাকবে না। এই একটি বাক্যের ভেতরে 2টো আলাদা বার্তা লুকিয়ে রয়েছে। প্রথম হলো হুমকি। আমেরিকা ইরানকে জানাচ্ছে যে সক্ষমতা আছে পুরো নেতৃত্বকে এক আঘাতে নিশ্চিহ্ন করে দেওয়া। দ্বিতীয়ত, আরো একটি গুরুত্বপূর্ণ, ট্রাম্প বলেন সবাই আছে। সবাই মানে কারা? রাষ্ট্রপতি, সেনাপতি, মন্ত্রীরা তো অবশ্যই। সবাইকে বলতে কি তিনি মোস্তফাকে বোঝালেন? আর এখান থেকেই প্রশ্ন জোরালো হয়ে উঠল, মোস্তফা কি আসলে আছেন সেই জানাজায়? ক্যামেরার সামনে নেই ঠিকই, কিন্তু হয়তো ছদ্মবেশে, হয়তো ভিড়ের আড়ালে, হয়তো কোনো সুরক্ষিত স্থান থেকে তিনি তার বাবার শেষ যাত্রা প্রত্যক্ষ করছেন। এটা অসম্ভব কিছু নয়। একজন ছেলে যিনি তার বাবাকে হারিয়েছেন এক নির্মম হামলায়, তিনি কি সত্যি দূরে বসে থাকতে পারবেন যখন লাখ লাখ মানুষ তার বাবাকে শেষ বিদায় জানাচ্ছে? ইরানের নিরাপত্তা ব্যবস্থায় এই জানাজাকে ঘিরে যে মাত্রায় করা হয়েছে সেটা একটা বড় সংকেত। প্রতিটি রাস্তায়, প্রতিটি ছাদে, প্রতিটি উঁচু ভবনে আইআরজিসির সদস্য মোতায়েন করা হয়েছে, স্নাইপার বসানো হয়েছে, আকাশে নজরদারি চলছে। এই মাত্রার নিরাপত্তা শুধু একটি জানাজার জন্য কি স্বাভাবিক, নাকি এই নিরাপত্তা আসলে একজন নির্দিষ্ট ব্যক্তিকে ঘিরে, যিনি হয়তো সেখানে আছেন কিন্তু কারো চোখে পড়ছে না? এই পুরো পরিস্থিতি যদি ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। প্রথমত, ট্রাম্পের এই বিবৃতি কোনো সাধারণ মন্তব্য নয়, এটা একটা পরিকল্পিত কূটনৈতিক বার্তা।
তিনি একদিকে ইরানকে জানাচ্ছেন যে আমেরিকার গোয়েন্দা সক্ষমতা এতটাই শক্তিশালী যে তারা জানে কে কোথায় আছে। অন্যদিকে তিনি বলছেন আমরা চাইলে করব না, কারণ আলোচনার জন্য কাউকে লাগবে। এটা আসলে একটা দ্বৈত চাপ। শক্তি প্রদর্শন এবং আলোচনার টেবিলে আসার আমন্ত্রণ দুটোই একসাথে। দ্বিতীয়ত, ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর জন্য এই মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল। আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে একটি শূন্যতা তৈরি হয়েছে। মোস্তাবা দায়িত্ব নিয়েছেন ঠিকই, কিন্তু তিনি এখনো প্রকাশ্যে আসেননি। একজন নেতা যদি মাসের পর মাস জনগণের সামনে না আসেন, তাহলে সেই নেতৃত্বের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। ইরানের ভেতরে হয়তো এই প্রশ্ন এখনো জোরালো হয়নি, কিন্তু আন্তর্জাতিক মহলে এটা ইতিমধ্যে আলোচনার বিষয়। তৃতীয়ত, এই জানা যায় 3 ভাইয়ের সাথে উপস্থিত এবং তাদের প্রতিশোধের শপথ, এটা একটা শক্তিশালী প্রতীকী বার্তা। তারা শুধু তাদের বাবাকে বিদায় দিতে আসেনি, তারা দেশ এবং দুনিয়াকে দেখাতে চেয়েছে খামেনির পরিবার ভেঙে পড়েনি, তারা দৃঢ়, তারা প্রতিশোধ নেবে। আর এই বার্তাটা যতটা ইরানের জনগণের জন্য, ততটাই ইসরায়েল এবং আমেরিকার জন্য। কিন্তু এখানে একটা বড় বিপদ লুকিয়ে রয়েছে। ইসরায়েল যদি সত্যি মুস্তাবাকে তাদের পরবর্তী লক্ষ্য বানিয়ে থাকে, তাহলে জানা যায় তাদের জন্য একটা সুযোগ হতে পারে। 2 কোটি মানুষের ভিড়ে একটা নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করা কঠিন, কিন্তু ইসরায়েলের কাছে যে ধরনের প্রযুক্তি এবং গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে, সেটা বিবেচনায় নিলে এই ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর ট্রাম্পের বিবৃতি যদি সত্যি ইঙ্গিত দেয় যে তারা জানে মোস্তফা সেখানে আছেন, তাহলে এটা ইরানের জন্য একটা মারাত্মক নিরাপত্তার উদ্বেগ। এদিকে খামেনির এই শোভাযাত্রা এখনো চলছে। তেহরান থেকে কম হয়ে এখন এই মরদেহ নিয়ে যাওয়া হবে ইরাকে। নাফাজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের রজায় প্রদক্ষিত করানো হবে তার মরদেহ। তারপর ফিরে আসবে ইরানে, মাসজিদে, যেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে। এই পুরো পথযাত্রার বিষয়টি মুহূর্তে একটা বড় প্রশ্ন থাকে, মুজতাবা কোথায়? আর এই প্রশ্নের উত্তর হয়তো আমরা পাবো, হয়তো পাবো না, কারণ ইরানের রাজনীতিতে গোপনীয়তা শুধু একটা কৌশল নয়, এটা একটা অস্তিত্বের প্রশ্ন। যে দেশের সর্বোচ্চ নেতাকে তার নিজের ঘরে বসে হত্যা করা হয়েছে, সে দেশের নতুন নেতা যে আড়ালে থাকবেন, এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু প্রশ্ন হলো কতদিন? একটা দেশ কতদিন একজন অদৃশ্য নেতার হাতে চলতে পারে? জনগণ কতদিন তাদের নেতাকে না দেখে বিশ্বাস করে যাবে? আর ট্রাম্পের সেই কথাটা মনে রাখতে হবে। তিনি বলেছেন আমরা চাইলে সবকিছু শেষ করতে পারি, কিন্তু করব না। এই করব না কথার মেয়াদ কত? আজ করছেন না, কাল, পরশু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা যদি ভেঙে যায়, মধ্যপ্রাচ্যে যদি নতুন কোনো সংকট তৈরি হয়, তখনও কি এই করব না টিকে থাকবে? এই জানাজা শুধু একজন নেতার শোভাযাত্রা নয়, এই জানাজা শুধু একটা নেতার শেষ যাত্রা নয়, এটি আসলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের একটা রূপরেখা। এখানে যা ঘটেছে, যা বলা হচ্ছে না, সবকিছু আগামী দিনের ঘটনা প্রবাহকে নির্ধারিত করবে। আর সেই ঘটনা প্রবাহের কেন্দ্রে রয়েছেন একজন মানুষ যাকে কেউ দেখতে পাচ্ছেন না, কিন্তু সবাই খুঁজছেন। মোস্তফা খামেনি কি সত্যি আছেন সেই লাখ লাখ মানুষের ভিড়ে, নাকি তিনি শত শত মাইল দূরে কোনো সুরক্ষিত বাংকারে বসে ক্যামেরার পর্দায় দেখছেন তার বাবার শেষ বিদায়? এই প্রশ্নের উত্তর হয়তো ইরান কখনোই দেবে না, কিন্তু এই প্রশ্নটা এখন দুনিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক ধাঁধা। আপনি কি মনে করছেন মুস্তাফা কি ছদ্মবেশে আছেন? সে জানা যায়, নাকি তার অনুপস্থিতি আসলে ইরানের নতুন কৌশল? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের গভীর আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী